প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার সম্মানীয় অভিভাবক বৃন্দ ও আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ, অন্যান্য সুধীমণ্ডলী, কাছে কিংবা দূরে এই মুহূর্তে বাংলাদেশের যে প্রান্তে বসে ল্যাপটপ, আইপ্যাড, কম্পিউটার সামনে নিয়ে কিশোর বাতায়নের নিয়মিত আয়োজনগুলো দেখছেন, নিয়মিত ক্লাসগুলো করছেন, সবাইকে আজকের ক্লাসে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমি আহমদ হোসাইন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী। সুপ্রিয় সুধীমণ্ডলী, আমরা বরাবরের মতোই আবারও বাংলা ব্যাকরণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শুধু একটু দেখে নিতে চাই যে তোমরা কে কোন জেলা থেকে, কোন স্কুল থেকে, কি নাম তোমার, আমাদের সাথে যুক্ত হয়েছো। আমরা শুধু এইটুকু দেখে নিয়ে আমরা ক্লাসে চলে যাব, কেমন? আমি দেখতে পাচ্ছি বাই দিস টাইম অনেক 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 শিক্ষার্থী বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছো। আমি তোমাদের সবাইকে আমার হৃদ্যিক শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আমরা গত ক্লাসে সমাস পড়ছিলাম এবং সেখানে দুটি সমাস শেষ পর্যন্ত আমরা শেষ করতে পেরেছিলাম। কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস আর অব্যয়ভাব সমাস। আজকে কিন্তু আমাদের সমাসের একেবারে শেষ প্রকারটা পড়ব। আশা করি তোমরা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে, কিশোর বাতায়নের সাথে থাকবে। তবে চলো আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। মোটামুটি আমাদের দেখতে পাচ্ছি আমি এভরিথিং ইজ ওকে। তোমরাও আমাদের সাথে বেশ কয়েকজন যুক্ত হয়েছে। আমি দেখতেছি মসুদুল হক, মিসকাত শরীফ, নাইস, আঞ্জুম নাজিয়া কিশোরগঞ্জ গার্লস হাই স্কুল থেকে, তারপরে তানহা ইসলাম যুক্ত ফ্রম চাঁদপুর থেকে, আমরিন মাহমুদ, আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। পুলিন বারাই, আই এম পূজা ফ্রম রাজবাড়ি, অভিনন্দন পূজা তোমাকে। শেহাবুদ্দিন ময়মনসিংহ থেকে, সাকিনা পুষ্প, আই এম রাজশাহী অগ্রণী গার্লস স্কুল, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ থেকে। সাজিদ, ওকে, থ্যাংক ইউ সাজিদ। আমরিন, অরূপ সুশীল, হাই স্যার, আমি পুষ্প কক্সবাজার থেকে, তোমাকে অসংখ্য অসংখ্য অনেকগুলো কমেন্টস আসতেছে। আমরা এখন আর কালক্ষেপণ করব না, এবার চলে যাব হচ্ছে কি আমাদের মূল পাঠে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পড়ব হচ্ছে সমাসের বহুব্রীহি সমাস, কেমন? এটি পড়লেই মোটামুটি আমাদের সমাসের সকল প্রকার পড়া হয়ে যাবে এবং তোমরা শেষ পর্যন্ত থাকবে। শুধু তোমাদের প্রতি আমার এখন মাত্র দুটি অনুরোধ। এক নম্বর অনুরোধ হচ্ছে এই মুহূর্তে ঝটপট তোমরা তোমাদের এই ক্লাসটিকে নিজেদের টাইম লাইনে, গ্রুপে, বিভিন্ন পেজে শেয়ার করে দাও এই মুহূর্তে সবাই। এবং কারা কারা শেয়ার করছে বলো আমাকে, তাদের জন্য স্পেশাল লাইক আছে এবং স্পেশাল কমেন্ট আছে। সেই সাথে যারা এখনও তোমাদের বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়নি, তাদেরকে একটা টেক্সট করে দাও, একটা মেসেজ করে দাও, একটু ফোন করে বলে দাও আহমেদ স্যারের বাংলা ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা ঝটপট যুক্ত হও, ওকে? তবে প্রিয় বন্ধুরা, আজকে শেষ ক্লাসটায় আমাদের একটি বিশেষ চমক আছে। সেইটি হচ্ছে আমরা যে বহুব্রীহি সমাস পড়ব, প্রত্যেকটা প্রকারে তোমাদের একটা করে অ্যাসেসমেন্ট হবে এবং তোর রেডি থাকবে। আমি প্রকারটা বুঝিয়ে দিব, আমি উদাহরণ দিয়ে দিব, উদাহরণ দেওয়ার পরে দুটো তিনটে চারটা এক্সারসাইজ দিয়ে দেবো যাতে তোমরা ঝটপট করে দিতে পারো আমাকে, ওকে? আমি কিন্তু সবগুলো রাতে দেখে রিপ্লাই করব। আজকে রাতে, সকালে এই মুহূর্তে হয়তো পারবো না, তবে আমি রাতে সবার রিপ্লাই করব। তোমরা আজকে প্রত্যেকটা প্রকারে কি হবে বোঝানোর পর ছোট ছোট একটা দুটা করে এক্সারসাইজ হবে, ওকে? আমরা চলে যাই ক্লাসে, লেটস গো। তাহলে আমরা শুরুতেই একটু লিখে নিই, দেখো কি হবে আমাদের নামটা কি আজকে ক্লাস, কি বলে যে প্রকারের বহুব্রীহি। এই বহুব্রীহি আমি তোমাদের বেশ কয়েকটি ক্লাস থেকেই তোমাদের সাথে থাকছি। আমি সবসময় বলে আসি, শুধু সমাস নয়, শুধু পদ নয়, শুধু সন্ধি নয়, যে কোনো সমাসের ব্যাকরণের যে কোনো টার্মের তুমি যদি ওর হেডিংটা, শিরোনামটা ভালো করে ব্যাখ্যা করো, ওটার তুমি অর্ধেক জেনে যাবা এমনি। সুতরাং তোমাকে আগে কি করতে হবে, শিরোনামটা ভালো করে ব্যাখ্যা করে বুঝতে হবে। আমাকে ভালো করে চেষ্টা করতে হবে বহুব্রীহি মানে কি,
তাহলে আমরা পরে যদি বহুব্রীহিটা বুঝতে পারি, আমরা সংজ্ঞা বা আদার্স যে জিনিসগুলো আছে এগুলো আমরা এমনি এমনি বুঝে যাব। ওকে, তো চলো আমরা আগে দেখি। শুধু এইটুকু দেখো, এইখানে কিন্তু বলছি দুটো জিনিস বলছি। এই শব্দটার মাঝে দুটি জিনিস যুক্ত হয়ে শব্দটা তৈরি হয়েছে। আরও একটা কথা বলে দিই, আমাদের সমাসে কিছু কিছু সমাস আছে যেটা ওই সমাসেরই উদাহরণ। অব্যয়ভাব, অব্যয় শব্দটাই কি বলে, যেমন দিগু আছে, দিগু হচ্ছে দিগু সমাসের উদাহরণ। আমাদের এই কি বলে যে এই বহুব্রীহি কথাটাই কি বহুব্রীহি সমাসের উদাহরণ। আমরা একটু প্রথমে দেখি, তাহলে এই ব্যাখ্যা করে দেখি যে এটা কি দাঁড়াচ্ছে। বহু মানে কি আর এই ব্রীহি মানে কি, এই দুটো যদি আমরা মানে বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো বহু মানে হচ্ছে অনেক, আমরা জানি না বহু লোক, অনেক। আর এই ব্রীহি শব্দের অর্থ হচ্ছে কি ধান। তাহলে আমরা এখন এই বহুব্রীহি মানে কি পেলাম? বহুব্রীহি মানে পেলাম অনেক ধান, অনেক ধান। এখন আমরা এইটাকে ব্যাখ্যা করব। এই বহুব্রীহি যেহেতু বহুব্রীহি সমাসের উদাহরণ, আমরা এই বহুব্রীহি শব্দটাকে ব্যাখ্যা করে দেখি তো কি দাঁড়াচ্ছে। এটা হচ্ছে, আমরা এরকম বললাম যে বহু ব্রীহি, আমরা ব্রীহি মানে কি বললাম ধান, আছে যার, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে বহুব্রীহি। দেখো আমরা বহুব্রীহি মানে পেলাম কি, বহুব্রীহি মানে পেয়েছিলাম অনেক ধান, কিন্তু এখানে এসে দেখো এখানে অনেক ধান না, এই যে এই কথাটুকু এই যা বোঝাচ্ছে অনেক ধান, এই আমাদের নিয়ে চলে গেছে অন্য জগতে, অন্য অর্থে, অন্য একটা রিলেশনে। এখন দেখো আমি বললাম বহুব্রীহি অনেক ধান, আমি বললাম এখন আছে যার, তা যার আছে তাকে বোঝাচ্ছে। তাহলে এই বহুব্রীহি শব্দের এখানে অর্থ হচ্ছে কি এই ধনাঢ্য ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, ধনবান ব্যক্তি, সম্পদশালী, সম্পদশীল, টাকাওয়ালা, পয়সাওয়ালা, বড় লোক। তাহলে আমি বহুব্রীহি মানে কি পেয়েছিলাম? বহুব্রীহি মানে পেয়েছিলাম অনেক ধান, কিন্তু এই সমাস এসে কি হলো? অনেকেরও অর্থ নেই, অনেকেরও অর্থ নেই, ধানেরও অর্থ নেই। কি হইল? এখানে অর্থ দাঁড়াইল সম্পদ, এখানে অর্থ এসে দাঁড়াইল সম্পদওয়ালা, সম্পদশীল। তাহলে দেখো, তাহলে এই সমাসের বৈশিষ্ট্যটা হচ্ছে পূর্বপদ পরপদ কোনো পদের অর্থ বজায় থাকে না, একটি তৃতীয় অর্থ ধরে নিয়ে আনে, সেই সমাসটির নামই হচ্ছে কি বহুব্রীহি সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিনাজপুর বোর্ডে একটি প্রশ্ন এসেছিল, বহুব্রীহি সমাস কোন সমাসের বিপরীত ক্রিয়া বা অর্থ প্রাধান্যের বৈশিষ্ট্যের দিক থেকে বহুব্রীহি কোন সমাসের বিপরীত ভাব প্রকাশ করে? এটি হবে, জানো তোমরা, এটি হবে দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ অর্থাৎ দুটো পদের অর্থই বজায় থাকে, আর বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থই বজায় থাকে না, এটি তৃতীয় একটি অর্থ ধরে নিয়ে আসে, এই জন্য এটার নাম কি বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস আমরা তাহলে এখন কি বুঝলাম? বহুও নয়, ব্রীহিও নয়, বহুব্রীহি মানে সম্পদওয়ালা, ধনাঢ্য ব্যক্তি, ধনওয়ালা, সম্পদওয়ালা, বিত্তবান, বৈভবওয়ালা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে এবার আমরা সংজ্ঞা লিখতে পারবো না সবাই? ঝটপট লিখে নাও। আমরা ঝটপট একটা সংজ্ঞা লিখে ফেলবো যে বহুব্রীহি কাকে বলে। আমরা লিখব হচ্ছে যে সমাসে, এই বহুব্রীহি সংজ্ঞা দিয়ে দিলাম, লেখো, যে সমাসে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে তৃতীয় বা ভিন্ন অর্থ প্রাধান্য পায় তাকে বহুব্রীহি সমাস বলে। ক্লিয়ার? আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। আমি যদি এরকম বলি, এরকম বললাম 10 আনন যার,
শব্দটা দাঁড়াইল দশানন। দেখো এই 10 মানে কি? এই 10 মানে 10, 10। আনন মানে কি? আনন মানে হচ্ছে মুখ, 10টা মুখ। তাহলে এখানে গিয়ে এই যে যার বোঝাচ্ছে, এই যারই একটা কি নিয়ে আসছে, এই বহুব্রীহি সমাসের মূল অর্থ ধরে আনার মূল ভূমিকায় আছে, নেপথ্যে আছে, নাটের গুরুই হচ্ছে এর বৈশিষ্ট্যগুলো। আমরা বৈশিষ্ট্য বলে দেব বহুব্রীহি সমাসের বৈশিষ্ট্যগুলো কি। বহুব্রীহি সমাসের যে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যর পাঠগুলোই হচ্ছে তৃতীয় অর্থ বা ভিন্ন অর্থ ধরে আনার নাটের গুরু। দেখো এই যে যার, 10 আনন মানে কি? 10 মুখ বললাম। এখন যখনই যার বললাম তখন কিন্তু 10কেও বোঝাচ্ছে না, মুখকে বোঝাচ্ছে না। যার মানে তাকে বোঝাচ্ছে যার 10টা মুখ আছে, তার মানে 10 মুখ ওয়ালা। হু ইজ দশানন? তাহলে এখানে রাবণ, এই যে রাবণ, রাবণ, এই রাবণ এনে হচ্ছে কি? এখানে বোঝাচ্ছে রাবণকে, তার 10টা মুখ ছিল, মানে মাথা ছিল 10টা, মুখ 10টা। সুতরাং দিস ইজ বহুব্রীহি সমাস। আমার মনে হয় যে তোমরা জিনিসটি স্পষ্ট বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমি আছি, কমেন্ট বক্স আছে, কিশোর বাতায়ন আছে, নো প্রবলেম, কাম অন। প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, ইনশাল্লাহ উত্তর দেব। ওকে, নেক্সট। আমরা এতক্ষণ শুধুমাত্র বহুব্রীহি সমাসের অর্থটা শিখলাম এবং কি শিখলাম? সংজ্ঞাটা শিখলাম। আমরা কি বুঝলাম? এটা এমন একটা সমাস আমরা পড়তে যাচ্ছি যেই সমাসে কোনো পদের অর্থই বজায় থাকবে না, একটা তৃতীয় অর্থ বা একটা ভিন্ন অর্থ এখানে প্রকাশ পাবে। সেই সমাসটি হচ্ছে কি? বহুব্রীহি সমাস। ওকে, চলো তাহলে আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখে নিই। এই সমাসের বৈশিষ্ট্যটা কি? তাহলে আমরা আরও আমাদের জন্য বোঝার সুবিধা হবে এবং নির্ণয় করার সুবিধা হবে। আমি বহুব্রীহি সমাসের মোট 3টি বৈশিষ্ট্য দেব, 3টি মাত্র। কয়টি? খুব ভালো করে খেয়াল করো, ভুলে গেলে হবে না। কোনো সমাসের সাথে কোনো সমাসেরই মিল নেই বৈশিষ্ট্যগত দিয়ে। হ্যাঁ, প্রকারে গিয়ে আংশিক কিঞ্চিত অল্প মিল থাকতে পারে, কিন্তু অমিলটা হচ্ছে তার অভ্যন্তরীণ বৈশিষ্ট্যে গিয়ে। আমরা দেখব, আমরা নঙর্থক 3 জায়গায় পড়েছি, আমরা অলুক 3 জায়গায় পড়েছি, আজকেও নঙর্থক অলুক পড়ব। ওগুলোর চেয়ে আলাদা কি সেটাও আমরা বুঝিয়ে দিব। ইনশাল্লাহ আমরা বুঝবো, বুঝেই বাড়ি যাব এবং ক্লাস শেষ করব। ওকে, 1 নাম্বার বৈশিষ্ট্য আমরা সংজ্ঞার মধ্যে পেয়েছি, 2 নাম্বার বৈশিষ্ট্য সংজ্ঞার মধ্যে পেয়েছি। আমরা বলবো এটি, এখানে 1 নাম্বারটা লিখবো হচ্ছে, এখানে কোনো পদের অর্থ প্রাধান্য পায় না। কোনো পদের অর্থ, এখানে পদ বলতে কয়টা? 2টা, পূর্ব পদ, পর পদ। অর্থ প্রাধান্য পায় না, 1। 2 নাম্বার হচ্ছে তৃতীয় অবলিক ভিন্ন অর্থ বোঝাই, ভিন্ন অর্থ বোঝাই। ওকে, 3 নাম্বার হচ্ছে এ সমাসের ব্যাস বাক্যে, এইটা ভালো করে আমরা লিখব, এ সমাসের ব্যাস বাক্যে কি কি? এ সমাসের ব্যাস বাক্যে আমরা লিখব হচ্ছে যার অবলিক যা অবলিক যাতে অবলিক আছে যার অবলিক আছে, এটা একদিকে দিই তাহলে ভালো হবে বুঝতে, আছে যাতে, এই ইত্যাদি ইত্যাদি ব্যবহৃত হয়। এই কটা কথা আমরা যার, যা, যাতে, আছে যার, আছে যাতে, এই মাত্র 6টা 5টা যদি তুমি শব্দ বা শব্দগুচ্ছ মনে রাখো, আমার মনে হয় যে তুমি পথ হারাবে না, তুমি সঠিক ট্র্যাকে চলবে। নির্ণয় তোমার দ্বারাই মানে সম্ভব হবে, শুদ্ধ নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার চলে যাব, এর ভিতরে চলে যাব। ওকে, তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম বন্ধুরা? আমরা এতক্ষণ পড়লাম বহুব্রীহি সমাস কাকে বলে, এর অর্থটা কি পড়লাম, তারপর পড়লাম কাকে বলে, এরপর জানলাম কি এর বৈশিষ্ট্যগুলো কি। ওকে, এবার আমরা চলে যাব এর মধ্যে, কিসের মধ্যে? প্রকারের মধ্যে। ওকে, লেটস গো। তাহলে আমরা যদি প্রকারটা বলি,
তাহলে আমাদের বইয়ের ভাষ্য মতে প্রিয় বন্ধুরা, বহুব্রীহি সমাসের কিছু আরও উপরি বাড়তি কিছু প্রকার আছে, আমরা সেগুলো বাদ দিয়েও যদি নিরেটটা ধরি, আমাদের বইয়ের ভাষ্য মতে আমরা এরকম বলবো যে বহুব্রীহি 8 প্রকার। বহুব্রীহি হচ্ছে 8 প্রকার। 8 প্রকার। আমরা এই 8 প্রকার একটা একটা করে পড়ব। কয় প্রকার বললাম? বহুব্রীহি সমাস হচ্ছে 8 প্রকার। এখন থেকে শুরু হবে তোমাদের এক্সারসাইজ। বি অ্যালার্ট, বি কনসাস, বি রেডি। ওকে, আমরা শুরুতেই পড়ব 1 নম্বর। 1 নম্বর যে সমাসটা, সমাসের যে প্রকারটা বহুব্রীহি, তার নাম হচ্ছে সমানাধিকরণ। সমানাধিকরণ। সমানাধিকরণ, এইটা মনে রাখবা, সমানাধিকরণ। হ্যাঁ, এইটা সমানাধিকরণ কেন? জ্যোতিভূষণ চাকি তার ব্যাকরণ বই স্পষ্ট করে লিখেছেন, এটি সমভিত্তিক পদ দিয়ে তৈরি হয়। সমভিত্তিক পদ কি? সমভিত্তিক পদ হচ্ছে বিশেষ্য এবং বিশেষণ দিয়ে হবে, এটা সমভিত্তিক বোঝাচ্ছেন তারা। আমরা লিখব হচ্ছে যে পদের, যে সমাসে, নিচে লিখি তাহলে ভালো হবে, যে সমাসে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয় তাকে সমানাধিকরণ বলে। এখন একটা প্রশ্ন তোমাদের মধ্যে উঠবে, তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো, শুনছো এবং ক্লাস করছো, কে বলতে পারবে এই সংজ্ঞায় যে চিত্রটি ফুটে উঠেছে, এই সংজ্ঞায় যে বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে, এই বৈশিষ্ট্যের সাথে আমাদের পড়া হয়ে গেছে এমন একটি সমাসের সাথে মিল আছে? কে বলতে পারবে? দ্রুত ঝটপট বলে দাও এই অংশটুকুর সাথে আমাদের পড়া আর কোন সমাসের সাথে সামঞ্জস্য রয়েছে, মিল রয়েছে, সিমিলারিটি রয়েছে। কে বলতে পারবে? ঝটপট লিখে দেখাও দেখি, তারপর আমরা সামনে এগোবো। তাহলে যে সমাসের পূর্বপদ বিশেষণ হয় এবং পরপদ বিশেষ্য হয় তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে। এখন আমি যেই প্রশ্নটা বললাম এইটার উল্টাও হতে পারে বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে, সামান্য ক্ষেত্রে পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণও হতে পারে। তো আমাদের বইয়ে স্পষ্ট করে, আমরা ওইটার একটা উদাহরণ দেব হয়তো, কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর বই স্পষ্ট করে বলা আছে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। হ্যাঁ, বইয়ের বাইরে অনেক তথ্য দেওয়া যায়, কিন্তু তোমাদের মাথা গুলিয়ে যাবে। এমনি এইটুকু পড়াতেই তো কি মাঝে মধ্যে, স্যার এত কঠিন, স্যার বুঝি না, স্যার সব এক হয়ে যাচ্ছে, স্যার মাথার মধ্যে সব গিয়ে খিচুড়ি পাকায় ফেলছে। এইটা যাতে আমি আর না শুনি, এই জন্য কনক্রিট তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। ওকে, তাহলে দেখো, যে সমাসের পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য হয় এবং তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে। আমি যে কথাটা একটু আগে বলছিলাম, এর সাথে আমাদের কর্মধারায় সমাসের মিল আছে। বিশেষ্য এবং বিশেষণের খেলা কোথায় ছিল? কর্মধারায় সমাসে ছিল। এখন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সমানাধিকরণ এবং কর্মধারায়? আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝবো আমরা। দেখো, আমি এরকম বললাম, সাপোজ এরকম বললাম, নীল যে পদ্ম, তা দাঁড়াইল কি? নীল পদ্ম। আমি এখানে বললাম এরকম, নীল পদ্ম যার, আমি এইটা এরকম বললাম, নীল পদ্ম। এখন দুইটার দুই রকম জিনিস। এইটি হচ্ছে কর্মধারার সমাস, এইটি হচ্ছে আমার সমানাধিকরণ বহুব্রীহি সমাস। দুটোর মধ্যে পার্থক্য কি? এক নম্বর পার্থক্য হচ্ছে অর্থ প্রকাশে, অর্থ প্রকাশ। 2 নম্বর পার্থক্য হচ্ছে ব্যাস বাক্যে। তুমি দেখো, নীল যে পদ্ম, নীল পদ্ম, এখানে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য হয়েছে, এইটা দ্বারা পদ্ম ফুলটাকে বোঝাচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। কিন্তু আমি এখানে এই বাক্যটা দ্বারা, ব্যাস বাক্য দ্বারা নীল পদ্ম যারা বোঝাচ্ছে, এখানে 10 জন মানুষ আছে, কারো হাতে গোলাপ, কারো হাতে শাপলা, কারো হাতে লাল পদ্ম, কারো হাতে নীল পদ্ম। আমি কাকে বোঝাচ্ছি?
ওই ব্যক্তিকে যার হাতে নীল পদ্মটা আছে। তাহলে আমি নীল রংটাও বোঝাচ্ছি না, পদ্ম বোঝাচ্ছি না, এই যে বললাম এই নাটের গুরু যার, এই যার দিয়ে কি ধরে আনছে, ওই যে ব্যক্তি তাকে বোঝাচ্ছে। এই যে কি নীলাম্বর, নীল অম্বর যার, নীল শাড়ি, অর্থাৎ মা, 5 জন মা দাঁড়িয়েছে, কেউ গোলাপি, কেউ নীল, কেউ লাল, কেউ হলুদ, কেউ সাদা। আমি বলছি নীলাম্বর, নীল অম্বর যার। নীলাম্বর মানে হচ্ছে নীল আকাশ হয়, নীল শাড়ি হয়। ওকে, তাহলে এই যে দেখো, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য, এই যে বিশেষণ এবং বিশেষ্য বললাম, এখানেও বিশেষণ বিশেষ্য আছে। কিন্তু আমার সমানাধিকরণ বহুব্রীহিতে কি হচ্ছে, ব্যাস বাক্যটাতে যার ব্যবহৃত হচ্ছে, এখানে যে ছিল, আর এটার দ্বারা পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, আর এটার দ্বারা ভিন্ন অর্থ প্রাধান্য পাচ্ছে। আমার মনে হয় যে তোমরা এই দুটোর যে পার্থক্য সেটা বুঝতে পেরেছো না? ওকে, চলো আমরা তাহলে আরো কিছু উদাহরণ দিই। নীল অম্বর যার, এটা লেখো, নীলাম্বর লিখেছো। তারপরে শব্দটা এরকম লিখবো আমরা, অনেকবার এসছে, পীতাম্বর, পিত অম্বর যার, পীতাম্বর। পীতাম্বর মানে কি, পিত্তি কালারের যে পড়ে আর কি, অম্বর মানে কি শাড়ি, আর পিত আমি বুঝি ওই যে মাংস কাটলে পরে তার যে কলিজার পাশে কি 7 আপের বোতলের মতো একটা কি গ্রিন একটা তিতা অংশ আছে না, পিত বলে, পিত্তি কালার থেকে পিত অম্বর যার, পীতাম্বর। ক্লিয়ার? তারপরে আরো এরকম আছে নীল কণ্ঠ যার, নীলকণ্ঠ কাকে বোঝাচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে শিবকে। আমি এরকম বললাম, দেখো, উচ্চ শির যার, উচ্চ শির। তারপরে আরো উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। উচ্চ শির আমরা দিলাম। তারপরে শ্রু, সু মানে কি, সু মানে আমরা যদি বললাম সুন্দর, শ্রী যার, তো কি দাঁড়ালো শব্দটা, সুশ্রী। এরকম আরো আছে, হত বুদ্ধি যার, হত বুদ্ধি, মধ্য বয়স যার, মধ্যবয়স্ক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, আমরা তোমাদের এরকম বলেছিলাম যে কোনো ক্ষেত্রে কি হতে পারে, কোনো ক্ষেত্রে এই যে বিশেষণটা আগে থাকবে, সেটা কি, এটা বিশেষণটা কোথাও কোথাও পরে চলে যেতে পারে। যেমন ধরো এরকম উদাহরণ আমরা দিতে পারি, কান কাটা যার, এই যে বিশেষণ, এটা বিশেষ্য, শব্দটা কি দাঁড়ালো, কান কাটা। বা আমি ঠোঁট কাটা যার, হতে পারে না, ঠোঁট কাটা। বা এরকম যে ঘর পোড়া যার, ঘর পোড়া। বা মন মরা যার, মন মরা। ওকে, তাহলে আমাদের এই মুহূর্তে এই 1 নম্বরের যে আমরা এতক্ষণ বুঝলাম, আমি 2-3টা কি বলে যে উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। সরি, ব্যাস বাক্য ভেঙে দাও তো। পুণ্যাত্মা, একটা 2টা-3টা করে দিব আমি, ধরো, হ্যাঁ, পুণ্যাত্মা। আমি এরকম দিলাম, শব্দটা দিলাম এরকম, বদবক্ত। তারপরে এরকম দিলাম, ধরো, গৌরাঙ্গ। তাহলে এই সমানাধিকরণের এই 3টি এক্সারসাইজ ঝটপট তোমরা কি করে দিবা, কমেন্ট বক্সে এই 3টার ব্যাস বাক্য লিখে দিবা। ওকে, চলো আমরা তাহলে এবার কোথায় চলে যাই, 2 নম্বরে চলে যাই। সমানাধিকরণের পরে 2 নম্বরটা হবে, লিখবা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ 2, ব্যাধিকরণ। এই ব্যাধিকরণে আমাদের বই একটা আকার আছে, আকারটা হবে না, বিযোগ অধিকরণ সমান কি, ব্যাধিকরণ। ব্যাধিকরণ যে 1 নম্বরটা বুঝবে, 2 নম্বরের সাথে রিলেশন আছে। কেমন? এখন আমি এরকম বললাম, দেখো, ব্যাধিকরণে লিখলাম হচ্ছে যে বহুব্রীহির, লেখো, যে বহুব্রীহির দুটি পদই বিশেষ্য, কোনো একটা সেমিকোলন দাও, কোনো বিশেষণ থাকে না, তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। আমি তোমাদের মনে রাখার জন্য বা তোমাদের কি বলে যে জিনিসটা তোমাদের আত্মস্থ করার জন্য একটা ক্লু দেই।
এটি একটি ভারতীয় ব্যাকরণ বইয়ে ক্লুটি লেখা হয়েছে যে ব্যাধিকরণে যে এই যে দুটো পদই বিশেষ্য, তাহলে এখানে লিখবা দুটোর একটি অধিকরণের কাজ করে। অধিকরণ মানে কি, লিখে দিলাম স্থান এর কাজ করে। ব্যাধিকরণ একটা ফাংশন কাজ করে। ফাংশনটা হচ্ছে এরকম যে ব্যাধিকরণ সমাস যে আছে এখানে থাকবে কয়টি পদ, দুটি বিশেষ্য পদ থাকবে। দুটি বিশেষ্যের মধ্যে একটি বিশেষ্য কিসের কাজ করবে, অধিকরণের কাজ করবে। তার মানে কি, অধিকরণের কি কাজ, একটি স্থানের কাজ করবে। সাপোজ বাবা কি বিশেষ্য পদ, বাড়ি কি বিশেষ্য পদ। যখন আমি বলবো বাবা বাড়িতে, এটি উদাহরণ নয়, একটু বোঝানোর জন্য। আমরা তো সাধারণত স্থান, এই তোমরা কারক পড়েছো না আমার কাছে, আমরা কারকের ক্লাস করেছি না, ওইখানে দেখা আছে কি যে স্থান বোঝাতে কি হয়, অধিকরণ কারক হয়। তাহলে এইরকম দুটো বিশেষ্য পদ, দুটো বিশেষ্যের একটি কি অধিকরণের কাজ করবে। এটি হচ্ছে কি ব্যাধিকরণ, বিযোগ অধিকরণ, ব্যাধিকরণ। আমরা এটাকে যদি মনে রাখার জন্য এরকম বলতে পারি বিশেষ্য যোগ অধিকরণ, তাহলে বিশেষ্যের বি অধিকরণের অধিকরণ দিয়ে সন্ধি হয়ে গেছে কি ব্যাধিকরণ বহুব্রীহি। তাহলে এখানে কোনো বিশেষণ থাকবে না, দুটি পদই বিশেষ্য, কোনো বিশেষণ থাকবে না, তাকে ব্যাধিকরণ বলে। একটি ছোট্ট নোট দিলাম, ব্যাধিকরণ বহুব্রীহিতে একটি বিশেষ্য অধিকরণের কাজ করবে। আমার মনে হয় যে এর চাইতে আর ক্লিয়ার করে বোঝার কথা নাই। বুঝেছ নিশ্চয়ই? আর না বুঝলে কি, না বুঝলে কমেন্ট, প্রশ্ন। ওকে, চলো তাহলে আমরা এবার চলে যাব হচ্ছে এই উদাহরণ দিয়ে আগে বুঝাই, সুন্দর করে খেয়াল করো। আমি যদি এরকম বলি, সাপোজ শব্দটা এরকম 80-20, আমরা যদি এরকম ভাঙি তাহলে শব্দটা দেওয়া আছে এরকম 80-তে 20 জার। ভালো করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 80-তে 20 জার। এখন এই দেখো 80 শব্দের অর্থ দুইটা, যখন তালব্য শয় রস্বইকার হবে তখন হবে 80, আর দীর্ঘইকার হলে কি হবে দাঁত। তাহলে এটা অর্থ দাঁড়াচ্ছে কি দাঁত। আর 20 মানে কি আমরা জানি, 20 মানে তো পয়জন, মানে বিষ, এই পয়জন মানে বিষ। তাহলে দেখো 80 মানে দাঁত, 20 মানে বিষ। তাহলে দাঁতও বোঝাচ্ছে না, এই বিষও বোঝাচ্ছে না। এই 80-20 মানে কি, 80-20 শব্দের অর্থ হচ্ছে সাপ। সাপের দাঁতে বিষ থাকে তো, গুড, ভেরি গুড। তাহলে এইটা হচ্ছে সাপ। তা দেখো এই 80 দাঁত হচ্ছে বিশেষ্য, 20 এটা হচ্ছে 20 তোমাদের ম্যাটেরিয়াল নাউন। কয় রকম? 2 রকম, কাউন্টেবল, আনকাউন্টেবল। আমাদের বাংলা এরকম দ্রব্য বা বস্তুবাচক বিশেষ্য। দ্রব্য বা বস্তুবাচক, যেটা দ্রব্য সেটাকে গোনা যায় না, পরিমাপ ওজন করা যায়, বস্তুকে গোনা যায়। তাহলে যেমন ধরো চিনি, পানি, তেল, লবণ দ্রব্য, বস্তু চেয়ার, টেবিল, বই, খাতা, কলম বাগেরা বাগেরা। ওকে, তাহলে দেখো এটা দাঁত বিশেষ্য, 20 বিশেষ্য। তাহলে 20টা কোথায় কোথায় আছে বাবা, কোথায় বাড়িতে, 20টা কোথায় দাঁতে। দিস ইজ 80-20 ব্যাধিকরণ বহুব্রীহি। আমি আরো উদাহরণ দিই, দেখো উদাহরণের শেষ নাই। আমি এখানেও কিন্তু 3টা প্র্যাকটিস দিব, মাইন্ড ইট। আচ্ছা, আমি বললাম এরকম, দেখো শব্দটা এরকম, সরি দীর্ঘকার হবে, এই তালব্য শুল পানি পয়াকার মধ্যাহ্নয় রস্বই, এটা দিয়ে সম্ভবত শিবকেই বুঝাই। শুল পানি, এই এরকম লিখবা, শুল পানিতে যার, শিব। শুল মানে কি ত্রিশূল, এই যে এরকম 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 থাকে না ত্রিশূল, হাতে একটা ত্রিশূল। তাহলে শুল পানিতে মানে কি হাতে, তাহলে শুল হচ্ছে কি বিশেষ্য, হাত বিশেষ্য, শুলটা কোথায় হাতে। আরও আছে, আমি উদাহরণ দিলাম। সাপোজ এই বিনা, দুটাই মধ্যাহ্নয় রস্যি, বিনা পানি। বিনা মানে কি, বিনা মানে বাদ্যযন্ত্র, এইরকম। পানি মানে কি, পানি হাত। তাহলে শব্দটা এরকম হবে, বিনা পানিতে যার,
বিনা পানি। এই বিনা পানি দ্বারা কাকে বোঝায়? সরস্বতীকে বোঝায়, সরস্বতী। বোঝা গেছে না? আরো উদাহরণ আছে, পাতা বাহার, পাতাতে বাহার যার, পাতা বাহার। তাহলে দিস ইজ কি? ব্যধিকরণ বহুব্রীহি। পারবা তো? পারবা তো? ইনশাল্লাহ পারবা। আমরা তোমার এই অংশ থেকে কয়টা দিয়ে দিই, এই ব্যধিকরণ থেকে 3টা এক্সারসাইজ দিয়ে দিই, ঝটপট করে দাও তো আমাকে। যেমন ধরো একটা নাম দিলাম হচ্ছে কথা সর্বস্ব, কথা সর্বস্ব। 2 নাম্বার হচ্ছে পদ্মনাভ। তারপরে 3 নাম্বার হচ্ছে গফ খেজুরে, গফ খেজুরে। এই 3টা ব্যাসবাক্য করে কমেন্টে ব্যাসবাক্য করে দাও। ওকে, চলো এবার আমরা চলে যাব কয় নাম্বারে? 3 নাম্বারে। আমাদের খুব দ্রুত এগোতে হবে, আজকে শেষ করতেই হবে ইনশাআল্লাহ। আমরা এবার চলে যাব হচ্ছে 3। এটার নাম হচ্ছে ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি। আগে আমাকে বুঝতে হবে এটার মানে কি। এটা মানে বুঝলে বুঝবা, ইজ টু আদার। ব্যতিহার মানে পরস্পর, ব্যতিহার মানে কি? পরস্পর। তাহলে এই এর সংজ্ঞাটা বোর্ডে অসংখ্যবার এসছে। ক্রিয়ার পারস্পরিকতা, ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে যে বহুব্রীহি হয়, ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে যে বহুব্রীহি হয় তাকে ব্যতিহার বহুব্রীহি বলে। ক্রিয়ার পারস্পরিকতা। এন্ড হোয়াট ইজ পারস্পরিকতা? পারস্পরিকতা মানে কি? এটার মানে কি? কি? আমি তোমাকে গুতা মারলাম, কি হলো? গুতা মারাই হলো। তুমি যখন আমাকে গুতা মারলা তখন আর গুতা মারা হলো না, তখন গুতাগুতি হলো। হ্যাঁ, আমি তোমার কানে বলছি, সে তার কানে বলছে, সেটা কি হয় তখন? কানাকানি। অর্থাৎ একজন কানে বললে হয় না, ওই কান থেকে ওই কানে। হ্যাঁ, তুমি আমাকে মারলে, আমি তোমাকে মারলাম। আমি যদি তোমাকে মারি তাহলে স্রেফ মারা হলো, স্যার আমাকে মেরেছে। আর যখন তোমাকে আমি মারছি, তুমি আমাকে মারছো, স্যার ঢুকলো, এই তোমরা মারামারি করছো কেন? তার মানে পারস্পরিকতা ছিল। একজন তোমাকে মারছে, তুমি চুপ আছো, স্যার এসে কি বলবে? এই তুমি ওকে মারছো কেন? বলবে না। এই তোমরা মারামারি করছো কেন? বলবে না। তুমি হাসছো, আমি চেয়ে আছি। স্যার তুমি বলবে এই তুমি হাসছিস কেন? আমিও হাসছি, তুমিও হাসছো। অন্যজন বলবে, দেখে তোমার বন্ধুরা তোমাদের, এই তোরা এত হাসাহাসি করছিস কেন? ঘটনা কি? হোয়াট ইজ ম্যাটার? রাইট? তাহলে ক্রিয়ার পারস্পরিকতা বুঝেছ তো? পারস্পরিকতা মানে পরস্পর, একা হবে না, বাইল্যাটারাল, দ্বিপক্ষীয়, দুই দিক থেকেই যখন ঘটনাটা ঘটবে তখনই কি? এটা একটা গঠন আছে। প্রথম অংশে আ, দ্বিতীয় অংশে হ্রস্ব ই দিয়ে এই স্ট্রাকচারটা তৈরি হয়। অবশ্য সব ক্ষেত্রে এটি প্রযোজ্য নাই, তারপরও আমরা জেনে রাখি যে ক্রিয়ার পারস্পরিকতার যে উদাহরণগুলো তৈরি হয়, মূল যে শব্দ তাতে প্রথম অংশে আ আর দ্বিতীয় অংশে হ্রস্ব ই। আমরা উদাহরণ যদি তোমাদের 2-1টা দিক, তাহলে আমরা দেখবা যে আরো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ শব্দটা এরকম, কানে কানে যে কথা, তাহলে শব্দটা হবে কি? এখানে আ, এখানে ই, তাহলে শব্দটা হবে কি? কানা কানি। হ্যাঁ, হেসে হেসে যে কথা, যে ক্রিয়া, তাহলে কি হবে শব্দটা? হাসাহাসি। হ্যাঁ, তারপরে এরকম চুলে চুলে যে যুদ্ধ, চুলে চুলে যে ঝগড়া দিতে পারি আমরা, ঝগড়া, তাহলে কি হয়? চুলাচুলি হতে পারে। এটা শুদ্ধ রূপ কি? চুলোচুলি হতে পারে। হ্যাঁ, আমরা এরকম বলতে পারি যে এই যে কি বলে যে সামনে ঈদ আসছে, কোলে 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 যে মিলন, শব্দটা কি হবে? কোলাকুলি। ক্লিয়ার? আচ্ছা, এই অংশ থেকে যদি আমি 2-4টা কি দেই, এক্সারসাইজ দিই, পারবে না?
আমি এরকম বললাম যে এই যে এই দেখা দেখি করো তো তোমরা, দেখা দেখি। আমি বললাম এরকম রক্তারক্তি। আমি বললাম এরকম ফাটাফাটি। ফাটাফাটি করলো তারা দুজন। ফাটাফাটি মানে কিন্তু এই অর্থে ফাটাফাটি না, এই জস মাইন্ড ব্লোয়িং ফাটাফাটি এইগুলো না। ফাটাফাটি মানে কি, ও আগে মাথা ফাটাইছে, ও আগে মাথা ফাটা যায়, আরে বাপরে আজকে এখানে ফাটাফাটি হয়ে গেল, মারামারি হয়ে গেল, হলো না? ওকে, তাহলে আমার মনে হয় যে আমরা 3 নাম্বার হয়ে গেল। চলো এবার আমরা 4 নাম্বারে চলে যাই। 4 নাম্বার এইটা আমরা এর আগে পড়েছি। এইটার নাম আমরা কি বলেছিলাম? অন্যান্য সমাসে কি বলেছিলাম? এটার নাম নং। শব্দটার উচ্চারণটা কি? নং, বা এটাকে বলবো কি? নই বহুব্রীহি। নং বা নই বহুব্রীহি। তাহলে এটা হবে যে বহুব্রীহির পূর্বপদে নঙর্থক অব্যয় যুক্ত থাকে, যুক্ত হয়ে তৃতীয় অর্থ প্রাধান্য পায়। তাহলে এটার কাজই হচ্ছে কি? একটা নেগেটিভ অব্যয় আসবে, যেটা নেগেটিভ অর্থ দিবে এমন অব্যয় যদি পূর্বপদে এসে বসে, তাহলে তাকে আমরা কি বলবো? নই বহুব্রীহি বা নঙর্থক বহুব্রীহি। আমরা এরকম বললাম, এই দেখো আমি বললাম এরকম অ মানে কি? নেই। অ মানে কি? নেই। জ্ঞান যার, তাহলে অজ্ঞান। দেখো ভিন্ন অর্থ। অ মানে নেই, জ্ঞান মানে জ্ঞান। এই জ্ঞান মানে কি? বিদ্যা বুদ্ধি। অজ্ঞান মানে কি? সেন্সলেস। আমরা বললাম এরকম বে মানে কি? বে মানে নেই, ব্র্যাকেটে হায়া যার, তাহলে কি? লজ্জা। বেহাইয়া মানে নির্লজ্জ, একদম বেহাইয়া। আমি বললাম নি নাই ভেজাল যাতে, এখানে যার না আবার যাতে, তাহলে নির্ভেজাল, ইত্যাদি ইত্যাদি। ওকে, একটা জিনিস মনে রাখবা, বস্তুর ক্ষেত্রে যাতে হয় আর ব্যক্তির ক্ষেত্রে কি হয়? যার হয়। ওকে, আমরা এবার 5 নাম্বার চলে যাব। আমরা হচ্ছে অনেক সময় আমাদের চলে গেছে, আমরা অনেক প্রথমে বলছি 5 নাম্বার। এইটাই সেম জিনিসের আগে আমরা পড়েছি, এই জন্য এইগুলোতে আমাদের এত মধ্যপদলোপী বহুব্রীহি। মধ্যপদলোপী আমরা পড়েছি। মধ্য মানে কি? মাঝ। পদ মানে পদ। লোপী মানে লোপ পাবে। যে বহুব্রীহির ব্যাস বাক্যের মাঝ থেকে পদ লোপ পাবে, লিখে নাও, যে বহুব্রীহির ব্যাস বাক্যের মাঝ থেকে পদ লোপ পাবে তাকে মধ্য পদলোপী বহুব্রীহি বলে। আমি বললাম এরকম পটল, পটলের ন্যায় চেরা চোখ। তাহলে আমরা এটা বলবো কি? পটল চেরা চোখ। পটল চেরা চোখ। আমি বললাম এরকম আছে যে বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, তাহলে এটাকে বলা হয় বিড়াল চোখী। বিড়াল চোখী। কুলার আকৃতির ন্যায় কান যে নারীর, এটাকে বলা হয় কুলা কানি। বা আমি বলতে পারি এরকম যে মৃগের নয়নের ন্যায় নয়ন যে নারীর। মৃগের মানে কি? হরিণের, তাহলে এটার নাম হচ্ছে কি? মৃগ নয়না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি এইটা থেকে তোমাদের একটু কি বলে যে 4টা এক্সারসাইজ দিয়ে দিই। লেখো তো 3টা। কপোতাক্ষ, ব্যাস বাক্য ভাঙো। 1 কপোতাক্ষ। 2 হচ্ছে হাতে খড়ি, হাতে খড়ি। 3 দাও হচ্ছে মুখে ভাত, মুখে ভাত। ওকে, এরপর চলো আমরা হচ্ছে 6 নাম্বারে চলে যাই। আমাদের সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। আল্লাহ চাহে তো আজকে আমরা এটা শেষ করবই ইনশাআল্লাহ।
6 নাম্বার, এটিকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি। তার মানে কি? এটা হচ্ছে প্রত্যয়, মানে প্রত্যয়। আমরা জানি প্রত্যয় কি, এখানে সন্ধি হয়েছে আর এখানে কি, এটা অন্ত, এই দুইটা মিলে শব্দটা তৈরি হয়েছে কি, প্রত্যয়ান্ত। তার মানে যে বহুব্রীহির, লেখো, যে বহুব্রীহির সমস্ত পদের শেষে, সমস্ত পদের শেষে, এখানে প্রত্যয় মানে কি, প্রত্যয়, অন্ত মানে কি, অন্ত মানে শেষ। তাহলে যেইটার শেষে প্রত্যয় থাকে তার নামে কি, প্রত্যয়ান্ত। তাহলে যে বহুব্রীহি সমস্ত পদের শেষে আ, এ, ও প্রত্যয় যুক্ত হয় তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি বলে। তার মানে কি, তুমি শব্দ জোড়া দিবা, সব শেষে এই 3টা প্রত্যয়ের একটি না একটি কি যুক্ত হবে, দ্যাট ইজ প্রত্যয়ান্ত বহুব্রীহি। আমি বললাম এরকম, দেখো, ঘরের দিকে মুখ যার, তাহলে এখানে কি বোঝাচ্ছে, ঘরও বোঝাচ্ছে না, মানুষের মুখও বোঝাচ্ছে না, ঘর মুখ মানুষটাকে বোঝাচ্ছে। তাহলে শব্দটা হবে ঘর মুখ। এই দেখো শেষে একটা কি এসছে, ও এসছে, হ্যাঁ, ও। আমি বললাম এরকম, দু, বা এখানে ব্র্যাকেটে দিলাম, আমরা দিলাম এরকম, দো মানে কি, ব্র্যাকেটে দিতে পারি 2, দিকে টান যার, তাহলে শব্দটা কি দাঁড়ালো, দো টানা, 2 দিকে টান যার, দিকে টান যার। অর্থাৎ তুমি ইন্টারমিডিয়েট পাস করে কনফিউশন, ডাক্তার না ইঞ্জিনিয়ার, ডাক্তার হবো না ইঞ্জিনিয়ার, এটাকে বলে দোটানাই ভোগা। স্কুল থেকে বের হয়ে এখন বাসা যাবো না বেড়াতে যাবো, বন্ধুর বাসা যাবো, দোটানা। মা অপশান দিয়েছে, দাদুর বাড়ি যাবেন, নানু বাড়ি যাবি, দে কোন দিকে যাবো, নানুর বাড়ি, নানুর বাড়ি, দাদুর বাড়ি, নানুর বাড়ি, দোটানা। বা এমনও হতে পারে বড় বিল্ডিং পড়ে যাচ্ছে, ওই দিকে একটা টানা দেওয়া আছে, দিকে দোটানা, দুদিক থেকে টান দেওয়া আছে, মন যে দুদিক থেকে টানে, এটাও হবে ওটাও হবে, দোটানা। ক্লিয়ার? ওকে। নি মানে নেই, খরচ যার, নি খরচে, এখানে এ যুক্ত হয়েছে, নি খরচে, কে, ঘর জামাই হতে পারে, ওর কোনো খরচ নাই, শ্বশুর বাড়ি বসে থাকে, খায় দায় ঘুমাই, বাজারঘাট করে, শ্বশুরের ফাই ফরমায়েশ শোনে, শ্বশুরের মেয়ের খেদমত করে, নি খরচে, কোনো খরচ নাই। ক্লিয়ার? ওকে। আমরা এই কি বলে যে প্রত্যয়ান্ত বহুব্রীহির কি, প্রত্যয়ান্ত বহুব্রীহির এক্সারসাইজ দিব। আমরা দুদিকে, এখানে যেদিকে আমি যদি এরকম দিই, লেখো, গৃহ মুখ, লিখতে পারো হচ্ছে পাঁজুরে, এই দুটাই করো, করে কমেন্ট বক্স ছেড়ে দাও। মুখে ভাত, অনুষ্ঠানে মুখে ভাত, আঞ্জুম লিখেছে। ওকে, 6 নাম্বার হলো, এইবার আমরা যাব কোথায়, এইবার আমরা যাব হচ্ছে 7 নাম্বারে। 7-এ কি আছে, 7-এ যেটা আছে তাকে বলা হয় অলুক বহুব্রীহি। অলুক, আমরা অলুকটা এর আগে পড়েছি, অ মানে নেই, লুক মানে লোপ, যেখানে লোপ পাই না। তা লেখো, যে বহুব্রীহির, একই সংজ্ঞা এটা, যে বহুব্রীহির কি বলে, সমস্ত পদ থেকে বিভক্তি চিহ্ন লোপ পায় না, তাকে কি বলে, অলুক বহুব্রীহি বলে, লোপ পাবে না। এখন আমি এরকম বললাম, দেখো শব্দটা এরকম, মাথায় পাগড়ি যার, শব্দটা কি দাঁড়ালো, মাথায় পাগড়ি। তোমরা এক শব্দ লিখতে পারো, মাঝে একটা হাইফেন দিয়েও লিখতে পারো। আমরা এরকম বললাম, গলায় গামছা যার, শব্দটা কি দাঁড়াইলো, গলায় গামছা, আমি 2 ভাবে লিখে দিলাম। বা এরকম লিখলাম, কাঁখে
কলসি জার, তাহলে শব্দটা কি দাঁড়ালো? কাঁখে কলসি। আর একটা শব্দ আছে আসে, নাকে চশমা জার, নাকে চশমা। ওকে, এইটা উলুকে এরকম হাতে খড়ি দেওয়া হয়, যে অনুষ্ঠানে হাতে খড়ি এইরকমও ব্যবহার আছে। আমরা এইখান থেকে কি বলে যে এই এক্সারসাইজ দিয়ে দিয়ে লেখো তো তোমরা, কানে খাটো, এই একটা। আরেকটা লিখবা হচ্ছে মুখে ভাত, এই একটা। তারপরে এই গলায় ওড়না, এই একটা। এই তিনটা ব্যাস বাক্য লিখে দাও। ওকে, আমরা এবার চলো 8 নাম্বার, আমরা শেষ দিকে চলে এসেছি। 8 নাম্বার আর একটা এক্সট্রা একটু দেখাই দিব, কিছু কথা বলবো, বলে আমাদের বহুব্রীহি সমাস শেষ করব। এটির নাম হচ্ছে 8 হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক, এখানে একটু হালকা ঝামেলা আছে। লেখো, যে বহুব্রীহির পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ, যে বহুব্রীহির পূর্বপদ সংখ্যাবাচক শব্দ পরপদ বিশেষ্যের সাথে মিলিত হয় এবং পরপদ ভিন্ন অর্থ প্রাধান্য পায়, তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে। এখন এখানে একটা ঝামেলা লাগবে। সংখ্যাবাচক বহুব্রীহি সংখ্যা যখন তখন তো হচ্ছে দ্বিগু। দুটো জিনিস স্ট্রাকচারটা খেয়াল করে নাও। দ্বিগু আর হচ্ছে সংখ্যা বহু, আমরা দুটো দিয়ে দিই। হ্যাঁ, এই পূর্বপদ, পরপদ, সমস্ত পদ, খেয়াল করো তাহলে ভুল হবে না। দ্বিগুতে পূর্বপদ হবে সংখ্যাবাচক, পরপদ হবে বিশেষ্য, সমস্ত পদ হবে বিশেষ্যই। এখানে সংখ্যাবাচক থাকবে, পূর্বপদ হবে সংখ্যাবাচক শব্দ, পরপদ বিশেষ্য, কিন্তু সমস্ত পদ হবে বিশেষণ। তার মানে কি, এইটুকু মিল আছে, সমস্ত পদে গিয়ে মিল নাই। দ্বিগু সমাসে সমস্ত পদটা হয় বিশেষ্য, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহিতে সমস্ত পদটা হবে বিশেষণ। আর একটা পার্থক্য আছে, দ্বিগু সমাসে অর্থ প্রাধান্য পাবে পূর্বপদের, কি বলে যে পরপদের, আর এখানে অর্থ প্রাধান্য পাবে ভিন্ন পদের। আর একটা পার্থক্য হচ্ছে, দ্বিগু সমাসে ব্যাস বাক্যের সমাহার সমষ্টি থাকবে, এখানে যাতে থাকবে। ক্লিয়ার? 3টা পার্থক্য বললাম আমি। গঠনগত পার্থক্য একটা, পূর্বপদ দ্বিগুতে থাকবে পূর্ববাচক সংখ্যা, পরপদ বিশেষ্য, সমস্ত পদ বিশেষ্য। আর এখানে হবে পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ বিশেষ্য, সমস্ত পদ বিশেষণ। দ্বিগুতে কি বলে যে অর্থ প্রাধান্য পাবে পরপদের, বহুব্রীহি সংখ্যাবাচক বহুব্রীহিতে ভিন্ন অর্থ। দ্বিগুতে ব্যাস বাক্যে সমাহার সমষ্টি থাকবে, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহিতে ব্যাস বাক্যে থাকবে যাতে। ক্লিয়ার? আমি এরকম বললাম, সাপোজ তুমি দেখো, আমি যদি এরকম বলি, দেখো এরকম যদি বলি, এই 4 পায়ের সমাহার, আমি একটা বোঝানোর জন্য বললাম শব্দটা 4 পা। এই আমি এখানে বলছি, দেখো 4 পা এই আছে যার, তাহলে শব্দটা কি, এই 4 পায়া, এই যে আ প্রত্যয়টা এসে যুক্ত হলো, এই আটাই বিশেষণ বানায় দিল এটাকে 4 পায়া। এখন তুমি 4 পায়া কি, টেবিল বিশেষ্য, তাহলে 4 পায়া বিশেষণ। হ্যাঁ, এখানে 4 পা, 4টা পায়ের সমষ্টি, সমাহার। তাহলে এইটার কাজ একরকম, এইটার কাজ একরকম, দুটোকে গুলিয়ে ফেললে হবে না। হ্যাঁ, আমি বললাম কি, দো নালা আছে যার, বা দুই বা দো নল আছে যার, দো নলা। চৌচাল আছে যার, চৌচালা। আমার মনে হয় যে তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, ওভারঅল আমি তো আছি, কিশোর বাতায়ন আছে, তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে।
সব শেষে তোমাদের একটি জিনিস আমি না বললেই নয়, এটি আমাদের প্রকারের মধ্যে নেই, তারপরেও এই একটা নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, এটি একটি এক্সট্রা একটা প্রকার। যদি আমরা নয় বলি নয়, তাহলে নিপাতনে সিদ্ধটা ব্যাকরণে তুমি 3 জায়গাতে পাবা। একটা সন্ধিতে নিপাতনে সন্ধি, একটা পাবা হচ্ছে কি প্রকৃতি প্রত্যয়ে পাবা। আর এইখানে একটা কথা আছে, নিপাতনে সিদ্ধ মানে কি? নিপাতনে সিদ্ধ শব্দের অর্থ হচ্ছে যারা কোনো নিয়মের তোয়াক্কা করে না, নিয়ম না মেনেই তৈরি হয়, তাদের নিপাতনে সিদ্ধ বহুব্রীহি বলে। এখানে 5টি উদাহরণ আছে, 5টি উদাহরণে তোমরা পড়ে ফেলবা। 2 দিকে অপজার, দ্বীপ, অপমানে কি পানি, অন্তর্গত অপজার অন্তরীপ, জীবিত থেকেও মৃত জীবমৃত, নরাকারের পশু যে নরপশু, আর একটা হচ্ছে পণ্ডিত হয়েও মূর্খ, পণ্ডিত মূর্খ। এই 5টি উদাহরণ নিপাতনে সিদ্ধ বহুব্রীহির উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দীর্ঘ 5টি ক্লাস অর্থাৎ প্রায় 1 মাসের অধিক কাল আমরা সমাস পড়লাম। আমরা চেষ্টা করেছি, আমি আমার যোগ্যতাকে অতিক্রম কখনোই করতে পারবো না। আমার যেটুকু জ্ঞান, যেটুকু বিদ্যা, আমি সবটুকু উজাড় করে তোমাদের ঢেলে দিতে তৎপর ছিলাম। হ্যাঁ, একটা কথা একেবারেই খুব কঠিন, যে কন্টেন্টে সাজিয়ে আনলে আমি হয়তো আরও ভালো ডেলিভারি দিতে পারতাম, কিন্তু লাইভে এনে এসে পুরোটুকুই যে ভিতর থেকে বের করে করে দেওয়া, এটা অনেকটা টাফ এবং সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, আমি একটা সংজ্ঞা লিখছি, হয়তো কন্টেন্টে হলে আমি পার করে দিতে পারতাম, সময় কম লাগতো। কন্টেন্টেও অনেক চমৎকার সব স্যার ম্যাডামরা ক্লাস নিচ্ছেন, আমি বোর্ডে নেই এভাবে। হয়তো এর মধ্যে কিছু অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়, অনেক সময় ভুল কিছু কথার্থ চলে যায়, এজন্য এটা পুরোটাই অনিচ্ছাকৃত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একেবারেই আমাদের ক্লাসের প্রান্তিক পর্যায়ে চলে এসেছি। আমি আশা করেছি যে তোমরা এই সমাজটা পূর্বাপর বুঝতে পেরেছো। আমাদের যদি এরকম সুযোগ থাকে, ঈদের পরে যদি আমরা একটা সুযোগ পাই, তাহলে হয়তো বা সমাজের উপর যদি একটা রিভিউ ক্লাস বা সলিউশন একটা ক্লাস দেওয়া সম্ভব হয়, কিশোর বাতায়ন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো। যদি সম্ভব হয় তাহলে আমরা হয়তো নিব, তা না হলে অন্য কোনো অধ্যায়ে সন্ধি আছে, তারপরে প্রকৃতি প্রত্যয় আছে ধ্বনির পরিবর্তন আছে, নপ্তসত্ত্ব, আরও ইম্পর্টেন্ট অধ্যায় আছে। আবার হয়তো দেখা হবে অন্য কোনো অধ্যায় নিয়ে অন্য কোনো দিনে। সেই পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সামনে কুরবানির ঈদ আসছে, এই কুরবানির ঈদে কুরবানি করার পর বর্জ্য যত্রতত্র ফেলবেন না। সিটি কর্পোরেশন বা শহরের যারা দায়িত্বে আছেন তাদের যে নির্ধারিত জায়গা আছে সেই জায়গায় বর্জ্য ময়লা ফেলবেন। আর গরু খাসি জবাই করার পর সে জায়গাতে পানি দিয়ে ঢেলে দিবেন এবং সেটা পরিষ্কার রাখবেন, ব্লিচিং পাউডার ছিটিয়ে দিবেন, পরিবেশ সুন্দর রাখবেন। পরিবেশ সুন্দর থাকলে আমরা সুন্দর থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো। কিশোর বাতায়ন প্ল্যাটফর্মে তোমরা সবাই যুক্ত থেকেছো, খুশি হয়েছি। সবাইকে আবারও শেষে সাদর সম্ভাষণ জানাচ্ছি, কিশোর বাতায়নকে সম্ভাষণ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আমি আহমদ হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।